তো লিমন সাহেবের জন্য এটা একটা রিপিটিং জিনিস, কারণ উনি আমাদের ট্রেনিং এ ছিল। ট্রেনিং এ আমরা একই ম্যাটেরিয়াল কভার করেছি। তো আজকে আমরা একই জিনিস আবার দেখব। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। আমাদের ইনকাম ফ্রম বিজনেসটা হচ্ছে আমাদের হেড, আই মিন যে 7টা হেড আছে, 7টা হেডের থেকে পঞ্চম হেড। ইনকাম ফ্রম বিজনেস এর সেকশন হচ্ছে সেকশন 45 থেকে সেকশন 56 পর্যন্ত আমাদের ইনকাম ফ্রম বিজনেস এর ডিটারমিনেশনটা বলা আছে। তো আজকে আমরা যে জিনিসগুলি নিয়ে একটু ডিসকাস করব সেটা হচ্ছে স্কোপ অফ ইনকাম ফ্রম বিজনেস, দেন what are the different allowable deductions as per section 49, then what are the inadmissible expenses as per section 55, then what is the implication of section 56। এরপরের মূল বিষয় আমি যদিও বলেছি সেকশন 45 থেকে শুরু করে 56 পর্যন্ত আমাদের ইনকাম ফ্রম বিজনেস থাকবে, বাট আমাদের স্পেশাল কিছু বিজনেস ইনকাম আসে, সেটা নিয়েও আমরা একটু কথা বলবো। আমাদের বিজনেসে যদি লস জেনারেট করে সেটার অফসেট কিংবা ক্যারি ফরওয়ার্ড কিভাবে হবে এবং আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনের ট্রিটমেন্ট কি হবে, সেই বিষয়গুলি নিয়ে আজকে মূলত আমরা একটু ডিসকাস করব। তো সবার আগে আমরা একটু দেখি হোয়াট আর দ্য ডিফারেন্ট স্কোপ অফ বিজনেস, মানে ইনকাম ফ্রম বিজনেস এর স্কোপটা কি সেটাই আমরা একটু দেখি। তো ইনকাম ফ্রম বিজনেস এর স্কোপটা আছে সেকশন 45 এ। একদম খুব সিম্পল, যে যে কোনো ধরনের ব্যবসা থেকে যে প্রফিট কিংবা গেইনটা হয় সেটা আমরা ইনকাম ফ্রম বিজনেস হেডে দেখাবো। লেটস সে আপনার যদি বেতন থেকে আয় থাকে বা কৃষি জমি থেকে আয় থাকে, সেটা আমরা দেখাই বেতনের আয় দেখাই আমরা ইনকাম ফ্রম স্যালারিতে, কৃষি জমির আয় দেখাই আমরা ইনকাম ফ্রম স্যালারি। একইভাবে আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, এই ব্যবসা থেকে যদি কোনো আয় হয় সেটা আমরা দেখাবো একটা সেপারেট হেডে। এই হেডের নাম হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। আগে এটাকে আমরা বলতাম ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। নতুন 2023-এর আইনে এটাকে বলা হয় শুধুমাত্র ইনকাম ফ্রম বিজনেস। একই সাথে বলা হচ্ছে যে শুধু যে কোনো ব্যবসা না, কোনো যদি ট্রেড অ্যাসোসিয়েশন অথবা প্রফেশনাল অ্যাসোসিয়েশন অথবা অন্য কোনো অ্যাসোসিয়েশন থেকেও যদি কোনো ইনকাম হয়ে থাকে সেটা আমরা বিজনেস ইনকাম হিসাবে দেখাবো। ঠিক আছে? সো লেটস সে বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের যদি কোনো ইনকাম থাকে, লেটস সে বাফিসা, হ্যাঁ, বাংলাদেশ ফুড স্টাফ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, বাফিসার যদি কোনো ইনকাম থাকে সেটা আমরা ইনকাম ফ্রম বিজনেস থেকে দেখাবো। একইভাবে আপনার ব্যবসা থেকে যদি কোনো বেনিফিট অথবা পারকুইজিট অথবা মনিটারি ইউনিটে মেজার করা যায় এমন কোনো অ্যামাউন্ট আপনি কোনো বিজনেস থেকে রিসিভ করেন, সেটাও আপনার ইনকাম ফ্রম বিজনেস হিসাবে কনসিডার করা হবে। লেটস সে আপনি কি করেছেন, এবিসি লিমিটেড কোম্পানিতে একটা ক্যাপিটাল দিয়েছেন, ওই ক্যাপিটাল থেকে আপনাকে একটা প্রফিট শেয়ার করা হচ্ছে। তো আপনি যে প্রফিটটা পাচ্ছেন, sorry, এটা কিন্তু আহ, আপনি যে প্রফিটটা পাচ্ছেন এটাও কিন্তু আপনার ইনকাম ফ্রম বিজনেস হিসেবে ট্রিট করা হবে। কোথায় একটা পোড়া গন্ধ বের হচ্ছে, আচ্ছা সরি। তো এবার আমরা একটু আসি কিভাবে আমরা ইনকাম ফ্রম বিজনেস এর কম্পিটিশনটা করব বা এটার আসলে ট্রিটমেন্টটা কি হবে। সিম্পল হিসাব দেখেন, আমরা একটু আগে বলছি আমাদের ব্যবসা থেকে যে প্রফিট কিংবা গেইন হয় সেটাই কিন্তু আমাদের ইনকাম ফ্রম বিজনেস হবে। তো ব্যবসায় প্রফিট কিংবা গেইন আমরা সেটা কিভাবে বের করি, কেউ একজন আমাকে বলবেন? ব্যবসায়ের এক্সিলেন্ট। আমরা কিন্তু প্রত্যেকটা বিজনেস এন্টিটির জন্য একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট প্রিপেয়ার করি, তাই না? প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে রেভিনিউ থাকে, রেভিনিউ থেকে এক্সপেন্সেস বাদ দিয়ে আমরা একটা প্রফিট বের করি। লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি 2022-23 অর্থ বছরে টোটাল রেভিনিউ হচ্ছে ওদের 20 লাখ। অন দ্য আদার হ্যান্ড 22-23 অর্থ বছরে ওদের টোটাল এক্সপেন্সেস হচ্ছে 17 লাখ। তাহলে ওদের প্রফিট হচ্ছে 3 লাখ। ঠিক আছে? সো জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী যে 3 লাখ টাকা ওদের প্রফিট, এটাই কিন্তু ওদের ইনকাম ফ্রম বিজনেস, তাই না? হুম, আমরা কিন্তু ট্যাক্স রিটার্ন কম্পিটিশনের সময় বিজনেস ইনকাম দেখাবো 3 লাখ টাকা, তাই তো? দেখিয়ে আমরা ওর স্ল্যাব রেট কিংবা ফিক্স রেটে ওর ট্যাক্সটা বের করবো। বাট ঝামেলাটা কোথায় হচ্ছে? ঝামেলা হচ্ছে
আমাদের এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্টে কি করা হচ্ছে, যে কয়টা এক্সপেন্স কোম্পানি ক্লেম করছে, 17 লাখ টাকার যে এক্সপেন্স গুলি ক্লেম করছে, সবগুলি এক্সপেন্সকে কিন্তু অ্যাডমিজেবল হিসাবে কনসিডার করা হয় না। কিছু কিছু এক্সপেন্স আছে যেটা টোটালি ইনঅ্যাডমিজেবল, কিছু এক্সপেন্স আছে যেটা পার্শিয়ালি ইনঅ্যাডমিজেবল, আর কিছু এক্সপেন্স আছে আপনার ফুললি অ্যাডমিজেবল। দ্যাটস ওয়াই আমরা যে ইনকাম ফ্রম বিজনেস বা প্রফিট যেটা 3 লাখ টাকা নিয়েছি, এই 3 লাখ টাকা আমাদেরকে আবার কি করতে হবে, রিকনসাইল করতে হবে। তো আমরা যখন ইনকাম ফ্রম বিজনেসটা করি, আমরা কি করি, প্রথম আমরা শুরু করি, স্টার্টিং পয়েন্ট হয় আমাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের প্রফিট বিফোর ট্যাক্স থেকে। আমরা প্রফিট বিফোর ট্যাক্সটা থেকে শুরু করব। প্রফিট বিফোর ট্যাক্স এই 3 লাখ টাকা থেকে আমরা শুরু করব। দেন এটার সাথে যে এক্সপেন্স গুলি আমার একদমই ইনঅ্যাডমিসেবল এবং যে এক্সপেন্স গুলি পার্শিয়ালি ইনঅ্যাডমিসেবল, সবগুলো এক্সপেন্সকে আমরা কি করব, অ্যাড ব্যাক করে দিব। একইভাবে আমাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি কোনো ইনকাম রিপোর্ট করা না হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেই ইনকামটাও এখানে অ্যাড করে দিব। দেন যে এক্সপেন্স গুলি আমাদের জন্য অ্যালাউয়েবল সেটা আমরা বাদ দিয়ে দিব। দেন যেটা পার্শিয়ালি অ্যালাউয়েবল, যতখানি অ্যালাউয়েবল সেটা আমরা বাদ দিব। এবং একইভাবে আমাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা যে বিজনেস রেভিনিউ দেখিয়েছি 20 লাখ টাকা, এই 20 লাখ টাকার মধ্যে হয়তো বা আমাদের ইন্টারেস্ট ইনকাম ছিল 50,000 টাকা। এই 50,000 টাকা কি আমাদের বিজনেসের ইনকাম না ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম? ফাইন্যান্সিয়াল। বাট আমরা কিন্তু যখন বিজনেস ইনকামটা শুরু করেছি, আমরা কিন্তু শুরু করেছি 3 লাখ টাকা থেকে। হ্যাঁ, প্রফিট ফ্রম বিজনেস 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার মধ্যে কিন্তু আমাদের সেলস এর ইনকাম ছিল 19,50,000 আর আমাদের ইন্টারেস্ট ইনকাম ছিল 50,000। তো আমরা যখন শুধুমাত্র বিজনেস ইনকাম বের করব, বিজনেস ইনকাম বের করার সময় যদি অন্য কোনো হেডের ইনকাম থাকে, নন বিজনেস হেডের ইনকাম থাকে, সেটা কিন্তু আমাদের এই প্রফিট বিফোর ট্যাক্স থেকে বাদ দিয়ে দিতে হবে। তো আমরা অন্য আইটেম গুলো বাদ দিব, বাদ দিয়ে আমরা আমাদের ট্যাক্সেবল বিজনেস ইনকামটা বের করব। সো এইভাবে আমরা আসলে কম্পিটিশনটা করব। তাহলে আমাদের ইনকাম ফ্রম বিজনেসের আমরা শুরু করব কোন জায়গা থেকে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের প্রফিট বিফোর ট্যাক্স থেকে। দেন আমরা কি করব, আমাদের নন বিজনেস যে ইনকাম গুলি আছে এটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, আমাদের যদি নন বিজনেস লস থাকে সেটা আমরা যোগ করে দিব। দেন আমাদের ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স গুলি আমরা যোগ করে দিব। পার্শিয়ালি ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স গুলিও আমরা যোগ করব। দেন যতখানি অ্যাডমিসেবল বা অ্যালাউয়েবল বা আমাদের পার্শিয়ালি অ্যালাউয়েবল এক্সপেন্স আছে সবগুলি আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা বের করব আমাদের ট্যাক্সেবল বিজনেস ইনকাম। এটাই হচ্ছে আমাদের মূল ফ্রেমওয়ার্ক। এখন কোশ্চেন হচ্ছে কোন এক্সপেন্স গুলি আমাদের জন্য টোটালি ইনঅ্যাডমিসেবল, কোন এক্সপেন্স গুলি আমাদের জন্য পার্শিয়ালি ইনঅ্যাডমিসেবল, এটা আমাদের একটু জানতে হবে, তাই কি না? বাট আমরা নন বিজনেস ইনকাম কিন্তু অলরেডি জানি, জানি কি না? নন বিজনেস ইনকাম আমরা জানি না, আমরা এই কয়েকদিন কিন্তু এক্সিলেন্ট। যেমন নন বিজনেস ইনকাম কি হতে পারে, কোন বিজনেসের যদি এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম থাকে, কোন ইনভেস্টমেন্টের এগেনস্টে যদি কোনো ইন্টারেস্ট ইনকাম থাকে, তারপরে আপনার যদি কোনো ডিভিডেন্ড ইনকাম থাকে, রেন্টের ইনকাম থাকে, ক্যাপিটাল গেইন থাকে, এগুলি কি আমাদের বিজনেস ইনকাম? না, এগুলি আমাদের বিজনেস ইনকাম না। এগুলি কিন্তু আমরা আলাদা করে দিব প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, মানে নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে এগুলি আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা বের করব যে বিজনেস ইনকাম অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। দেন আমরা এটার থেকে সাথে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স এবং পার্শিয়ালি ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স গুলি যোগ করব। এখন প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের অ্যাডমিসেবল এক্সপেন্স কি, দেন আমাদের পরের কোশ্চেন হচ্ছে ইনঅ্যাডমিসেবল এবং পার্শিয়ালি অ্যাডমিসেবল এক্সপেন্স গুলি কি, তাই তো? তাহলে আমরা একটু ওয়ান আফটার ওয়ান একটু দেখি। প্রথম বিষয় হচ্ছে অ্যাডমিসেবল এক্সপেন্স। সো আমাদের এই যে আমরা 17 লাখ টাকার এক্সপেন্স ক্লেম করেছি, এই 17 লাখ টাকার মধ্যে কোন কোন এক্সপেন্স গুলি অ্যাডমিসেবল সেটার একটা গাইডলাইন কিন্তু দেয়া আছে সেকশন 49 এ। সেকশন 49 কি বলা হয়, কি বলা হচ্ছে আমি সামারি করেই বলি। সো আমরা এখানে যদি বিজনেসের জন্য কোনো রেন্ট আমরা দেই,
তাহলে সেটা অ্যাডমিসেবল হবে। দেন আমাদের রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স, এটা আমাদের জন্য অ্যাডমিসেবল এক্সপেন্স হবে। বিজনেসের জন্য যদি বিজনেস পারপাসে কোনো লোন নেওয়া হয়, সেই লোনের ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের জন্য অ্যাডমিসেবল এক্সপেন্স হবে। বিজনেসের জন্য যদি কোনো ইন্স্যুরেন্স করা হয়, ওই ইন্স্যুরেন্সের যে পিরিয়ডিক প্রিমিয়াম দেয়া হবে সেটা অ্যাডমিসেবল এক্সপেন্স হবে। বিজনেসের জন্য যদি কোনো লোকাল রেন্ট অথবা মিউনিসিপাল ট্যাক্স দেওয়া হয় সেটা অ্যাডমিসেবল হবে। তারপরে বিজনেসের এমপ্লয়ীদেরকে যদি কোনো ধরনের বোনাস দেয়া হয় সেটা অ্যাডমিসেবল এক্সপেন্স হবে। এখানে একটা নিউ এডিশন আছে, সেটা হচ্ছে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে এমপ্লয়ীদেরকে যে পেমেন্টটা করা হয়, এই পেমেন্টের আগে কোনো অ্যাডমিসেবল লিমিট আইনে ক্লিয়ারলি বলা ছিল না। যদিও লেবার লতে এটার একটা দিক নির্দেশনা ছিল, বাট ওই লেবার ল এর সাথে ইনলাইন করে ট্যাক্স আইনেও বলা হচ্ছে যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের জন্য অ্যাডমিসেবল লিমিটটা হচ্ছে ডিসক্লোজ নেট প্রফিটের 5%। এখন ডিসক্লোজ নেট প্রফিট বলতে কি প্রফিট আফটার ট্যাক্স না প্রফিট বিফোর ট্যাক্স কে বোঝানো হয়? ডিসক্লোজ নেট প্রফিট বলতে কি প্রফিট আফটার ট্যাক্স না প্রফিট বিফোর ট্যাক্স? কে বলবেন? ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের জন্য অ্যাডমিসেবল লিমিটটা হচ্ছে ডিসক্লোজ প্রফিটের 5%। এখন ডিসক্লোজ নেট প্রফিট বলতে কি আমরা প্রফিট বিফোর ট্যাক্স কে বুঝাই না প্রফিট আফটার ট্যাক্স কে বুঝাই? প্রফিট আফটার ট্যাক্স স্যার। যদিও জেনারেলি আমরা নেট প্রফিট বলতে প্রফিট আফটার ট্যাক্স কে বুঝিয়ে থাকি, বাট ট্যাক্স পারপাসে ডিসক্লোজ নেট প্রফিট বলতে আমরা প্রফিট বিফোর ট্যাক্স কে বুঝে থাকি। এবং আপনারা এটার যদি ব্যাখ্যা চান সেটা হচ্ছে পরিপত্রতে কিন্তু ডিসক্লোজ নেট প্রফিট বলতে ওরা প্রফিট বিফোর ট্যাক্স কেই বুঝিয়েছে। ঠিক আছে, সো আমাদের যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আছে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের যে জাস্ট ট্যাক্সটা বের করার আগে যে প্রফিটটা আছে সেই প্রফিটকে আমরা বলছি ডিসক্লোজ নেট প্রফিট। সো ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের জন্য অ্যাডমিসেবল লিমিটটা হচ্ছে এই প্রফিট বিফোর ট্যাক্সের, মানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অনুযায়ী যে প্রফিটটা ডিসক্লোজ করা থাকবে সেই ডিসক্লোজ প্রফিটের 5% পর্যন্ত অ্যাডমিসেবল হবে। দেন যেটা বলা হচ্ছে ট্রেড অর্গানাইজেশনকে যদি কোনো সাবস্ক্রিপশন ফি অথবা অ্যানুয়াল মেম্বারশিপ ফি বা অন্য কোনো ফি দেওয়া হয় সেটা অ্যাডমিসেবল এক্সপেন্স হবে। সর্বশেষ আমি সেকশন 11, আই মিন 11টা যদি একটু বলি, 11 বললে আসলে উপরের গুলো ওইভাবে না বললেও হয়। নাম্বার 11 এ বলা হচ্ছে এনি এক্সপেন্ডিচার ফর দি পারপাস অফ দি বিজনেস অর প্রফেশন, আপনার ব্যবসার উদ্দেশ্যে যে খরচই করেন না কেন সেটা অ্যাডমিসেবল হবে। এটা বললে উপরের গুলি আর বলার দরকার হয়? স্যার এটা ফাইনাল না, এটা বললেও সেটা ওইগুলি কিছুটা বলার দরকার হয়। সেটা কেমন আমি যদি আপনাদেরকে একটু বলি, লেটস সে ওটা একটু ক্লিয়ার ক্লিয়ার হয় নাই, 9 নাম্বারটা একটু যদি আবার বলেন। 9 নাম্বারটা, জি জি 9 নাম্বারটা হচ্ছে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড কি সেটা তো বুঝি আমরা নাকি? এটা কি কল্যাণ ফান্ড বলে যে ওটা? সরি, এটা ওয়েলফেয়ার ফান্ড, যেটা কল্যাণ ফান্ড বলে, কল্যাণ ফান্ড। জি 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 কল্যাণ তহবিল যেটা। সো কল্যাণ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে কোম্পানি যে ডিসক্লোজ নেট প্রফিট এটা 5% পর্যন্ত পেমেন্ট করা হবে। লেটস সে এই কোম্পানি ডিসক্লোজ নেট প্রফিট হচ্ছে 3 লাখ টাকা। এখন 3 লাখ টাকার 5% কত টাকা? 3 লাখ টাকার 5% হচ্ছে 15,000 টাকা। সো এবিসি লিমিটেড কোম্পানির এমপ্লয়ীদেরকে 15,000 টাকা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে পেমেন্ট করতে হবে। এটা কিসের আগে? 3 লাখের আগে ওরা কিন্তু এটা বাদ দিয়ে দিয়েছে। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে ওরা একটা খরচ দেখিয়েছে, দেখিয়ে ওদের সমস্ত এক্সপেন্সের মধ্যে ওই ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের পেমেন্টটাও আছে। সো লেটস সে এই কোম্পানি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে পেমেন্ট করেছে 17,000 টাকা। কত টাকা? 17,000। বাট এদের ডিসক্লোজ নেট প্রফিট হচ্ছে 3 লাখ টাকা। তাহলে এদের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের জন্য অ্যালাউয়েবল এক্সপেন্স কত হবে? 15,000। তাহলে ইনঅ্যাডমিসেবল কত হবে?
মানে বাট ইনঅ্যাডমিসেবল এর নেট অ্যামাউন্ট কত? 2000। 2000 টাকা হচ্ছে এখানে ইনঅ্যাডমিসেবল। একটু মনে রাখবেন, এটা কিন্তু সেকশন 55 বি ইনঅ্যাডমিসেবল না। এটা কোন সেকশন অনুযায়ী ইনঅ্যাডমিসেবল? সেকশন 49 অনুযায়ী ইনঅ্যাডমিসেবল। আচ্ছা, আরেকটা জিনিস বলি, লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি সোপুরা টাওয়ারে দুটো ফ্লোর নিয়ে ব্যবসা করছে, যেখানে একটা ফ্লোর মালিকের অন্য একটা পারপাসে ইউজ করা হয়, আর একটা ফ্লোর হচ্ছে বিজনেস এবিসি লিমিটেড পারপাসে ইউজ করা হয়। দুইটা ফ্লোরের অ্যানুয়াল রেন্ট হচ্ছে 24 লাখ টাকা। ঠিক আছে, দুইটা একই সাইজের র্যান্ড। ওরা যখন এবিসি লিমিটেড কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ওরা প্রিপেয়ার করেছে, ওরা কিন্তু র্যান্ট এক্সপেন্স দেখিয়েছে 24 লাখ টাকা। এখন যে র্যান্ট এক্সপেন্স দেখিয়েছে পুরোটাই কি অ্যাডমিসেবল? পুরো 24 লাখ কি অ্যাডমিসেবল হবে? না, না, কতখানি হবে? 12 লাখ। যতটুকু এক্সিলেন্ট। ঢুকেছে কেন? কারণ হচ্ছে। হচ্ছে এখানে বলা হচ্ছে বিজনেস পারপাসে যদি কোনো রেন্ট নেওয়া, ওদের বিজনেস পারপাসের রেন্ট কিন্তু 12 লাখ। বাকি 12 লাখ কিন্তু শেয়ার হোল্ডার কিংবা ওনারের পার্সোনাল এক্সপেন্স। কোনো ধরনের পার্সোনাল এক্সপেন্স কিন্তু বিজনেস ইনকামের এগেনস্টে চার্জ করা যাবে না। সো আমাদের এই যে লাস্টেরটাও যদি আমি বলি, এনি এক্সপেন্ডিচার ফর দি পারপাস অফ দি বিজনেস অর প্রফেশন, যে কোনো খরচ যদি এটা বিজনেস বা প্রফেশনের জন্য হয়ে থাকে সেটা অ্যাডমিসেবল হবে, আদারওয়াইজ এটা ইনঅ্যাডমিসেবল হবে। ঠিক আছে? স্যার, নামাজের জন্য একটা ছোট্ট বিরতি দেওয়া যাবে? নামাজের জন্য অবশ্যই বিরতি দেয়া যাবে। আমি একটা ছোট্ট ইস্যু বলে নামাজের বিরতিটা নিব। সো বিজনেসের পারপাসে যে এক্সপেন্স গুলি হয়, এখানে একটু মনে রাখতে হবে, আমরা কিন্তু বিজনেসের যে এক্সপেন্স গুলি সেখানে দুই ধরনের এক্সপেন্স, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্স আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্স। তো রেভিনিউ এক্সপেন্স এবং ক্যাপিটাল এক্সপেন্স এর মধ্যে ডিফারেন্স কি আমরা নিশ্চয়ই জানি। কেউ একজন বলবেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ এক্সপেন্স এন্ড ক্যাপিটাল ক্যাপিটাল এক্সপেন্স? এক্সপেন্ডিচার হচ্ছে যেগুলো অ্যাসেট রিলেটেড হয় সেগুলো, আর যেগুলো আমাদের মান্থলি পেমেন্ট হয় বা ডেইলি হয়। মান্থলি পেমেন্ট হতে হবে, পেমেন্টের সাথে বিষয় না। যেটা হচ্ছে ওই পিরিয়ডের ইনকাম জি, কিংবা জি। ইনকাম জেনারেশনের জন্য ইউজ হবে, অথবা ওই পিরিয়ডের কোনো একটা সার্ভিস জেনারেশনের, আই মিন সার্ভিস কনজিউম করার জন্য আমাদের পেমেন্ট করা হচ্ছে, সেটাকে আমরা বলছি রেভিনিউ এক্সপেন্স। আর আপনি খুব ব্রাইটলি বলেছেন, যেটা আমরা ক্যাপিটালাইজ করব, যেটা আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে দেখাবো, সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্সপেন্স। সো যেটা আমরা ক্যাপিটালাইজ করছি, অ্যাসেট হিসেবে দেখাচ্ছি, সেটা কিন্তু আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিট করবে না। হ্যাঁ, আমি যখন ফার্নিচার পারচেস করব, আমার কিংবা একটা ল্যান্ড পারচেস করব কিংবা একটা মেশিনারিজ পারচেস করব, সেটা কিন্তু আমার রেভিনিউর এগেইনস্টে এক্সপেন্স হিসাবে আমরা চার্জ করব না। শুধুমাত্র 20 লাখ টাকা রেভিনিউ জেনারেট করার জন্য আমার যে এক্সপেন্স গুলি জেনারেট হচ্ছে, বা ওই পিরিয়ডে আমরা আদার সার্ভিস নেওয়ার জন্য যে এক্সপেন্স গুলি জেনারেট হচ্ছে, সেটাই আমরা ওই পিরিয়ডে বিজনেস এক্সপেন্স হিসাবে আমরা চার্জ করব। তবে এখানে একটু এক্সেপশন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যখন ইনভেন্টরি পারচেস করি, ইনভেন্টরিটা কিন্তু আমাদের পারচেস করলে এটা কিন্তু আমাদের রেভিনিউ এক্সপেন্স হবে না। পারচেস করলে এটা কি হবে? ইনভেন্টরি বা র ম্যাটেরিয়াল যদি আমরা পারচেস করি, এটা যদিও অ্যাসেট। এটা বিক্রির উদ্দেশ্যে পারচেস করছি, বাট যে পিরিয়ডে আমি পারচেস করছি সেই পিরিয়ডে এটা কি হবে না, এটা রেভিনিউ এক্সপেন্স হবে না। সেই পিরিয়ডে এটা আমরা ক্যাপিটালে অ্যাসেট হিসেবেই দিব। কখন আমরা এটাকে এক্সপেন্স চার্জ করব? যখন এটাকে আমরা সেল আইদার করুন। সেল করব কিংবা আমার প্রোডাকশনে আমি ইউজ করব, তখন এটাকে আমরা এক্সপেন্স হিসাবে চার্জ করব। ঠিক আছে? তো এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে। আর ছোটখাটো এখানেও ওই যে আমরা যেটা বলি যে ক্যাপিটালাইজেশন এবং রেভিনিউর মধ্যে কোনো প্রিপেড এক্সপেন্স যদি থাকে, সেটাও কিন্তু আমরা ওই পিরিয়ডে রেভিনিউর এগেনস্টে ডিরেক্টলি চার্জ করব না, সেটা আমাদের ক্যাপিটালাইজ হবে। সো আমাদের অ্যাডমিসেবল এক্সপেন্সের মধ্যে বিজনেস পারপাসে, মানে solely বিজনেস পারপাসে যেই রেভিনিউ এক্সপেন্স গুলি করা হবে, সেটা আমাদের জন্য অ্যাডমিসেবল এক্সপেন্স হবে। তো আমরা একটু নামাজের ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে গিয়ে আমরা বাকি আলোচনাটা একটু করব। এখন বাজে 6টা 30, আমরা শুরু করব 2 মিনিট ওযু, 5 মিনিট নামাজ, 6টা 37-এ শুরু করব। ঠিক আছে?
একটু নামাজটা পড়ে ফেলি আমরা দ্রুত।
আপনারা কি আসছেন? শুরু করবো আমরা? আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করি। আচ্ছা, আমার মনে হয় আমরা একটু শুরু করি। আমরা 10 মিনিট সময় অলরেডি নিয়েছি। সো আমরা কথা বলছিলাম আমাদের আদার্স ইনঅ্যাডমিসিবল অ্যান্ড অ্যাডমিসিবল এক্সপেন্স গুলি নিয়ে। প্রথম আমরা যেটা দেখলাম যে সেকশন 49 অ্যাডমিসিবল এক্সপেন্সেস। তো এর পরবর্তীতে সেকশন 49 এর পরে যে এক্সপেন্সেস গুলি আছে সেখানে আসলে কিছু কন্ডিশন আছে। তো প্রথমে আসি আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে। সো একটু আগে যেটা আমরা বলেছি যে ক্যাপিটাল এক্সপেন্স, ক্যাপিটাল এক্সপেন্সও কিন্তু ইভেনচুয়ালি আমরা ইনকামের এগেনস্টে সার্চ করি। কিভাবে? রেভিনিউ এক্সপেন্স কিন্তু যে পিরিয়ডে এটা আমার ইনকার হচ্ছে ওই পিরিয়ডে আমরা কিন্তু রেভিনিউ এক্সপেন্স ডিরেক্টলি আমরা ইনকামের এগেনস্টে সার্চ করি, বাট ক্যাপিটাল এক্সপেন্স গুলিকে অ্যালোকেট করা হয় ইন ফিউচার ইয়ার্স, এবং এটা কিন্তু অ্যালোকেট করে ইন দি ফর্ম অফ ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন আমরা এটাকে সার্চ করি। সো লেটস সে আপনি যখন একটা ফার্নিচার পারচেজ করেন, এই ফার্নিচারটা আপনার জন্য ক্যাপিটাল এক্সপেন্স, আই মিন বিজনেসের জন্য ক্যাপিটাল এক্সপেন্স। সো ক্যাপিটাল এক্সপেন্স হওয়ার কারণে আমরা এটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সার্চ না করে অ্যাসেট হিসাবে ব্যালেন্স শিটে দেখাচ্ছি। বাট গ্র্যাজুয়ালি আমরা এই ফার্নিচারকে ডেপ্রিসিয়েট করে আমাদের কিন্তু রেভিনিউর এগেনস্ট এক্সপেন্স হিসেবে সার্চ করি। তো অ্যাকাউন্টিং এ আমরা কিন্তু বিভিন্ন ভাবে ডেপ্রিসিয়েশন সার্চ করে থাকি। স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড, ডিক্লাইনিং মেথড, সাম অফ ইয়ার সেইস মেথড, অথবা ডাবল ডিক্লাইনিং মেথড, অ্যাসিলারেটেড মেথড। আমরা মেকার্স 3 ইয়ার্স 5 ইয়ার্স ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টিং এ কিন্তু আমরা বিভিন্ন মেথডে ডেপ্রিসিয়েশনটা সার্চ করি। হাউএভার, যখন আমরা ট্যাক্স কম্পিটিশন করতে আসি আমাদের কিন্তু দেখতে হয় যে ট্যাক্সের কম্পিটিশন, ডেপ্রিসিয়েশনের কম্পিটিশন কিভাবে হয়েছে। আমাদের যদি ট্যাক্স কম্পিটিশনের সময় দেখা যায় যে থার্ড শিডিউলে যেভাবে আমাদেরকে ডেপ্রিসিয়েশন সার্চ করতে বলা হয়েছে ওই একইভাবে যদি কোম্পানি ডেপ্রিসিয়েশন সার্চ না করে সেক্ষেত্রে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটাকে ইনঅ্যাডমিসিবল করা হবে। দেন আমরা আবার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের থার্ড শিডিউল অনুযায়ী আবার কিন্তু ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কম্পিটিশন করতে হবে। সো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা যখন নেক্সট ক্লাসে দিব তখন আমরা এটা দেখবো। বাট এখন আমি যেটা বলছি যে আমরা যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যেটা আমি এতক্ষণ ধরে বলছি, এবিসি লিমিটেড কোম্পানি যে আমরা 22-23 বছরের রেভিনিউ 20 লাখ এবং এক্সপেন্সেস 17 লাখ সার্চ করেছি। লেটস সে আমাদের এখানে অ্যাডমিসেবল এক্সপেন্স ছিল আমাদের লেটস সে কত টাকা, মানে ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল 2 লাখ টাকা। এই অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন আমরা আমাদের মতো করে সার্চ করেছি। আমরা ফার্নিচার ইয়ারলি 20%, ইকুইপমেন্ট ইয়ারলি 20%, আমাদের বিল্ডিং গুলির আমরা 15% রেটে হয়তো ডেপ্রিসিয়েশন চার্জ করেছি। বাট ট্যাক্স কিন্তু আমাদের এটা মানবে না। ট্যাক্সে আমাদের এই ডেপ্রিসিয়েশনটা করতে হবে থার্ড শিডিউল অনুযায়ী। সো এই থার্ড শিডিউলে ট্যাক্স ডেপ্রিসিয়েশনের রেট কিন্তু আমরা
মোটামুটি জানি। হ্যাঁ, আমি যদিও আপনাদেরকে আরেকবার একটু দেখাবো থার্ড শিডিউলের যে ডেপ্রিসিয়েশনের রেট। এই যে যদি আসেন আপনারা দেখেন, এখন যদি এটা জেনারেল বিল্ডিং হয় তাহলে ডেপ্রিসিয়েশনের রেট হবে 5%। এটা যদি ফ্যাক্টরি বিল্ডিং হয় তাহলে ডেপ্রিসিয়েশনের রেট হবে 10%। ফার্নিচার এন্ড ফিটিংস এর জন্য ডেপ্রিসিয়েশনের রেট 10%, অফিস ইকুইপমেন্টের জন্য 10%। পূর্বের আইনে কিন্তু ইকুইপমেন্টের জন্য 20% ছিল, নতুন মানে 23-এর আইনে ইকুইপমেন্ট এবং রিলেটেড প্ল্যান্টের জন্য ডেপ্রিসিয়েশনের রেট হচ্ছে 10%। দেন আমি অন্য আইটেম গুলো একটু বলি যেগুলি একদম কমন আসে। প্রিন্টার, মনিটর, আনুষঙ্গিক কম্পিউটার অ্যাক্সেসরিজ এর এখন কিন্তু ডেপ্রিসিয়েশনের রেট হচ্ছে 25%। হ্যাঁ, সো এইভাবে আমাদেরকে কিন্তু আবার কি করতে হবে, ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা আমাদের বের করতে হবে। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনার ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন। কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন বা হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড চার্জিং ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন? ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন কি, কে বলতে পারবেন? এটা কি সবগুলি আইটেমের জন্য করা যাবে না স্পেসিফিক কিছু আইটেমের জন্য? এক্সেলেন্ট। সো দেখেন, আমরা একটু আগে বলেছি যে আসবাবপত্র, ফার্নিচার, কম্পিউটার অ্যাক্সেসরিজ, অফিস ইকুইপমেন্ট বা একটা অর্গানাইজেশনে অনেক ধরনের ল্যান্ড, অনেক ধরনের আইটেম থাকে। তো আমরা তো রেগুলার রেটে একটা ডেপ্রিসিয়েশন চার্জ করব। রেগুলার রেটে ডেপ্রিসিয়েশন চার্জের পাশাপাশি আমাদের ট্যাক্স কিন্তু আরো এডিশনাল ডেপ্রিসিয়েশন চার্জ করার একটা সুযোগ দিচ্ছে। আমরা যদি ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করি আমাদের কি সুবিধা হবে? মানে প্রথম বছর না, ডেপ্রিসিয়েশন যদি বেশি চার্জ করা যায় সুবিধা কি হবে? আপনি যেটা বললেন যে আমাদের ডেপ্রিসিয়েশন হায়ার রেটে চার্জ করার জন্য ট্যাক্সেবল ইনকাম কমে যাবে। ট্যাক্সেবল ইনকাম কমে যাওয়ার জন্য আমাদের ট্যাক্স লায়াবিলিটিটা কমবে। সো গভর্নমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে প্রমোট করার জন্য বা বিজনেস প্রমোট করার জন্য আরো কিছু ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন চার্জের একটা মানে ব্যবস্থা রেখেছে। তবে এটা শুধুমাত্র দুটো আইটেমের জন্য করা যাবে। একটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিং এর রেগুলার ডেপ্রিসিয়েশন যেটা আমরা বলছি যে ফ্যাক্টরি বিল্ডিং হলে 10% এবং আদার দেন ফ্যাক্টরি বিল্ডিং হলে 5% আমরা চার্জ করবো। এর বাহিরেও যেই বছর এই বিল্ডিংটা ইনক্লুড করা হবে ওই বছর আমরা আরো এডিশনাল 10% ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো। একইভাবে আমাদের যে মেশিনারিজ গুলি আছে, প্ল্যান্ট এন্ড মেশিনারিজ এর জন্য রেগুলার ডেপ্রিসিয়েশনের পাশাপাশি যে বছর চার্জ করা হবে ওই বছর 25% ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে। আচ্ছা, আমার মনে হয় এটা অনেকের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? আমি যদি এটা একটু একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, কি বলেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একজনই তো রেসপন্স করেন আপনারা, বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আছে স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এইটা কি বুঝতে পেরেছেন আমি যেটা বলেছি? এই যে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনের বিষয়টা কি বোঝা যাচ্ছে? না স্যার, পুরোপুরি কম বোঝা যায় না, একটু আচ্ছা, ভেরি গুড। আমি তাহলে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনের বিষয়টা একটু আপনাদেরকে একটু দেখাই। প্র্যাকটিক্যাল একটা কেস হলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন আসলে কিভাবে কাজ করে। একটা একটু সুযোগ দেন আমাকে। আচ্ছা, তো আমি একটু আগে যেটা বলেছি, আমরা প্রথমে হচ্ছে রেগুলার ডেপ্রিসিয়েশন চার্জ করব, জেনারেল ডেপ্রিসিয়েশন চার্জ করব। জেনারেল ডেপ্রিসিয়েশন তো আমরা এমনিতেই চার্জ করছি, বাট জেনারেল ডেপ্রিসিয়েশন চার্জের পাশাপাশি
আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি স্যার, মাঝখানে শুনিনি। মাঝখানে না শোনার কারণ হচ্ছে আমার এরিয়ায় লোডশেডিং এর কারণে আই গট ডিসকানেক্টেড। আচ্ছা, আর আমি কিন্তু স্ক্রিন শেয়ার করতে, আচ্ছা আমি মনে হয় পারবো। একটু দাঁড়ান, একটা সেকেন্ড আমাকে অ্যালাউ করেন। আমি দাঁড়ান, আমি আমার সেলফোন থেকে একটু খুলছি। একটা আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হায় হায়, কি বলেন! শেয়ার স্ক্রিন তো দিলাম আমি। স্ক্রিন স্টার্ট নাও। হঠাৎ করে লোডশেডিং তো চিন্তা করতে কেমন লাগতেছে। আচ্ছা, আমার মনে হয় আমি বাকি আলোচনা মুখে মুখে আমি করতে পারবো, স্ক্রিন না দেখালে তো আপনাদের জন্য অসুবিধা হয়। আমরা তাহলে নেক্সট দিন বাকি আলোচনা করি, হ্যাঁ? তা মুখে মুখে বলবো। মুখেও বলতে পারেন গ্রন্থ স্যার, আপনার যদি শিলের বইটা থাকে এখানে, পেজ নাম্বার বললে এর আমরা বই ধরতে থেকে তো পারবো। আমি আসলে কভার করি না। আচ্ছা দাঁড়ান, আচ্ছা। আমি তারপরে দেখি আমার আহ আমি করতে পারি কিনা। আমাকে একটু সরি, আমি পিডিএফ এ কম্প্রোমাইজ একটা সেকেন্ড, আমাকে একটু 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 টাইম দেন। একটা সরি, আমি একটু টাইম নিচ্ছি। ডকুমেন্টস ইন কোম্পানি বিজনেস, সরি আমি একটু সময় নিচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত। সরি, স্ক্রিন শেয়ার করতে পারবো আমি, ওরা যেমন অন্য জিনিস হয়ে যাচ্ছে। screen share। আপনি দিলে তো আমি আবার সেখানে কন্ট্রোল নিতে পারবো না, আমারই দিতে হবে। এটা হচ্ছে গুগল ক্লাসের আসলে লিমিটেশন। সব কিছুতে লিমিটেশন থাকে। ঠিক। আচ্ছা, পেয়েছি। এখন কি দেখতে পাচ্ছেন আপনারা আমার কন্টেন্ট? জি জি, জি স্যার। ও গ্রেট 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 গ্রেট। তো আচ্ছা যাক, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আবার নেক্সট দিন দেখাবো। একটু ইনিশিয়াল অ্যাপ্রিসিয়েশন যেটা নিয়ে আমি একটু বলছি সেটাই একটু বলি। লেটস সে ধরেন আমাদের 2022-23 অর্থ বছরে ইনিশিয়ালি অ্যাসেটের, স্পেসিফিক অ্যাসেট বলি, ল্যান্ডের ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালু ছিল 50 লাখ টাকা। কত ছিল? 50 লাখ। ওই বছর ল্যান্ডের এডিশন হয়েছে 7 লাখ টাকা। সরি, ল্যান্ড না, বিল্ডিং। আমাদের 2022-23 সালে টোটাল বিল্ডিং এর ভ্যালু লেটস সে 50 লাখ। আর ওই বছর আমাদের বিল্ডিং এর
এডিশন হয় 7 লাখ, তাহলে ওই বছর আমাদের বিল্ডিং এর টোটাল ভ্যালু কত? 57 লাখ। তো লেটস সে এটা হচ্ছে জেনারেল বিল্ডিং। জেনারেল বিল্ডিং হিসেবে আমরা 57 লাখের কত টাকা, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করব? 5% আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব। তো আমরা প্রথম 57 লাখের 5% ডেপ্রিসিয়েশন চার্জ করলাম। দেন আমাদের জন্য অপশন হচ্ছে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে। ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন কিন্তু পুরো 57 লাখের জন্য চার্জ করা যাবে না। ওই 22-23 বছরে যতখানি এডিকশন হয়েছে, কতখানি? 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা 10% আমরা আরো এডিশনাল ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করতে পারবো। তাহলে 7 লাখ টাকা 10% কত? 70,000। আর 57 লাখ টাকার 5% কত? 2,85,000 প্লাস ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন আপনার 70,000। তার মানে হচ্ছে 3,55,000 হচ্ছে টোটাল বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে। দেন কামিং টু অ্যাসিলারেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাসিলারেটেড ডেপ্রিসিয়েশন সব ইন্ডাস্ট্রি চার্জ করতে পারবে না, এটার জন্য স্পেসিফিক কিছু কন্ডিশন আছে। কন্ডিশন গুলি ফুলফিল করলে ওই বছরে যে ইকুইপমেন্ট বা মেশিনারিজ আপনি আই মিন ওই বছরগুলিতে যে আপনার অ্যাসেট গুলি থাকবে বা ইকুইপমেন্ট গুলি থাকবে, ওটার ফার্স্ট ইয়ারে 50%, সেকেন্ড ইয়ারে 30%, এবং থার্ড ইয়ারে 20% ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে। সো এইটারও উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স বার্ডেনটা কমিয়ে দেয়া, বাট অ্যাসিলারেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য স্পেসিফিক এই মেশিনারিজ এন্ড ইকুইপমেন্টেরই আপনাকে কিছু স্পেসিফিক কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশন ফুলফিল না করলে অ্যাসিলারেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে না। দেন কামিং টু অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন চার্জ করা হয় সাধারণত আমাদের ট্রেড লাইসেন্স, তারপরে প্যাটেন্ট, কপিরাইট, রিসার্চ ওয়ার্ক, সফটওয়্যার, এই ধরনের আইটেমের জন্য আমরা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স চার্জ করি। সো কমন আইটেম সফটওয়্যারের কথাই বলি। সফটওয়্যারকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লোকাল সফটওয়্যার আর একটা হচ্ছে ফরেন সফটওয়্যার। কেউ কি আমাকে বলবেন যে লোকাল সফটওয়্যারের অ্যামোর্টাইজেশনের রেট কত, ফরেন সফটওয়্যারের জন্য কত? কত? লোকাল হচ্ছে কত? 20%। এক্সেলেন্ট। সো সফটওয়্যার যদি লোকালি প্রডিউসড হয় তাহলে এটার জন্য 20% অ্যামোর্টাইজেশন চার্জ করা হবে। আর যদি এটা ইম্পোর্টেড বা ফরেন সফটওয়্যার হয় তাহলে 10% হচ্ছে ইয়ারলি ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে। আর ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ওই অর্থ বছরের জন্য যে টোটাল অ্যামাউন্ট, মানে আপনি যদি 2 বছরের জন্য ট্রেড লাইসেন্স নিয়ে থাকেন তাইলে প্রপোর্শনেটলি ওই বছরে যতখানি আসবে ততখানি আপনি ওই বছরে অ্যামোর্টাইজেশন করবেন। আর প্রিলিমিনারি এক্সপেন্সের ক্ষেত্রে আমরা অ্যামোর্টাইজেশন চার্জ করব কত পার্সেন্ট রেটে? হ্যাঁ, 20% রেটে করে প্রিলিমিনারি এক্সপেন্সের জন্য আমাদের অ্যামোর্টাইজেশন চার্জ করা যাবে। দেন কামিং টু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স, আগে কিন্তু জি বলেন। বুঝি নাই, আরেকবার বলেন। ডিমড অ্যালাউড এক্সপেন্স, ডিসঅ্যালাউড এক্সপেন্সের জন্য 10%। এটা কিসের ডিসঅ্যালাউড এক্সপেন্স? আমি একটু নেক্সট দিন ইয়েটা খুললে, এখন আমি যেহেতু সেলফোন থেকে আছি আমি দেখতে পাচ্ছি না। নেক্সট দিন আমি আপনাকে এটা একটু আই উইল গেট ব্যাক টু ইউ। আচ্ছা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যদি কোনো এক্সপেন্স আমরা ক্যাপিটালাইজ করে থাকি তাহলে সেটার জন্য কিন্তু 10% রেটে অ্যামোর্টাইজেশন চার্জ করা যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যালাওয়েবল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাজ পার সেকশন 50। আমরা কি করব, আমাদের প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা আছে এটাকে পুরোটাই আমরা অ্যাড ব্যাক করব। দেন আমরা থার্ড শিডিউল অনুযায়ী ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন আবার রিক্যালকুলেট করে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। ওকে। আচ্ছা, দেন আসি আমাদের নেক্সট আইটেম, সেটা হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স। সো এখানে একটু বলে রাখি, ব্যাড ডেপ্টের জন্য যদি কোনো ধরনের প্রভিশন করা হয়, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু ইনঅ্যাডমিসেবল হবে। বাট ব্যাড ডেপ্ট যদি এস্টাবলিশড হয় এবং আপনি এটা কালেকশনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার পরও ব্যর্থ হয়ে থাকেন, এই ধরনের ব্যাড ডেপ্ট যদি রাইট অফ করা হয় তাহলে সেটা অ্যালাউয়েবল এক্সপেন্স হবে। তো যে কোনো ধরনের এস্টাবলিশ ব্যাড ডেপ্ট যেটা আপনি রাইট অফ করেছেন সেটা আপনার জন্য অ্যাডমিসেবল হবে।
আর শুধুমাত্র যদি আপনি প্রভিশন ক্রিয়েট করেন তাহলে সেটা ইনঅ্যাডমিসেবল হবে। আচ্ছা, রাইট অফ করলে সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়, আর যেটা আমরা প্রভিশন করি সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়? দুইটার কি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একই? ব্যাড ডেট রাইট অফ এবং প্রভিশন? দুটাই হতে পারে, প্রভিশন ক্রেডিট অর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেখেন, আমরা যখন প্রভিশন ক্রিয়েট করি তখন অ্যাকাউন্ট রিসিভেবলে যে অ্যামাউন্ট ওইটা আমরা রেখে দিই, শুধুমাত্র ওইটার জন্য একটা লাইবিলিটি আমরা ক্রিয়েট করে রাখি। ঠিক আছে, মানে ক্রেডিট এতখানি আমার ব্যাড ডেটের প্রভিশন আমরা রেখেছি। আমরা যেটা বলতেছি ব্যাড ডেট প্রভিশন বেসিক্যালি হয় আমাদের জন্য একটা ক্রেডিট আইটেম। সো প্রভিশন ক্রিয়েট করলে অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে থেকে যাবে। আর যখন আমরা রাইট অফ করি, রাইট অফ করলে মানে এন্ট্রিটা কি হয়, এন্ট্রিটা হচ্ছে প্রভিশন করলে ব্যাড ডেট এক্সপেন্স কে আমরা ডেবিট করি, আর প্রভিশন পর ব্যাড ডেট কে আমরা ক্রেডিট করি। আর যখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট রাইট অফ করি, রাইট অফ করলে ব্যাড ডেট এক্সপেন্স হবে ডেবিট, আর আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কে ডিরেক্ট আমরা ক্রেডিট করব। রাইট অফ করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডিরেক্টলি আমরা ওটাকে মিনিমাইজ করে দিব, কমিয়ে দিব। আর প্রভিশন যখন রাখি তখন কিন্তু আমার রিসিভেবলের জন্য মতোই থাকে, আলাদা করে আমাদের আবার প্রভিশন আমরা ক্রিয়েট করি। এটা মানে মেজর অ্যাকাউন্টিং একটা ট্রিটমেন্টের ইস্যু। তো যাই হোক, এখানে ট্যাক্সের যেটা বলা হচ্ছে, আপনি যদি অ্যাকাউন্ট রিসিভেবল রাইট অফ করেন, মানে রাইট অফ করলেও সেটা যে অ্যাডমিসেবল হবে তা না। রাইট অফ যে করছেন, রাইট অফ এর জন্য আপনি আগে কালেকশনের জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছেন এবং এটা এস্টাবলিশ যে ওর কাছ থেকে আর টাকা পাবেন না, এরকম শর্ত হইলে বা বোর্ড রেজুলেশন করা থাকলে সেটা অ্যাডমিসেবল হবে। আদারওয়াইজ এটা যদি জেনারেল রাইট অফ অথবা সরি জেনারেল প্রভিশন হয় তাহলে সেটা ইনঅ্যাডমিসেবল হবে। ওকে, আমরা আসি এর পরেরটা। এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স এর জন্য দুটো সেকশন আছে, একটা হচ্ছে সেকশন 52 আর একটা হচ্ছে সেকশন 53। 52 তে বলা হচ্ছে বিজনেস পারপাসে যে কোনো ধরনের লোন নিলে ওই লোনের এগেনস্টে যদি আমরা কোনো ইন্টারেস্ট অথবা প্রফিট পেমেন্ট করি সেটা অ্যাডমিসেবল হবে। আর সেকশন 53 তে বলা হচ্ছে আপনি যদি আপনার কোনো রিলেটেড পার্টি বা কনসার্ন থেকে কোনো লোন নিয়ে থাকেন এবং ওই লোনের এগেনস্টে যে ইন্টারেস্টটা দিবেন সেটা অ্যাডমিসেবল, বাট সেখানে লিমিট আছে। লিমিট কত? 15 লাখ টাকা। লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি ওর প্যারেন্ট কোম্পানি XYZ থেকে লোন নিয়েছে 5 কোটি টাকা। কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে? 10% ইন্টারেস্ট রেটে এবিসি লিমিটেড কোম্পানি তার প্যারেন্ট কোম্পানি থেকে 5 কোটি টাকা লোন নিয়েছে। তাহলে 5 কোটি টাকার ইয়ারলি ইন্টারেস্ট কত আসবে? 50 লাখ। কত আসবে? 50 লাখ টাকা। তাহলে এবিসি লিমিটেড কোম্পানি কিন্তু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট করার সময় ওর ইন্টারেস্ট এক্সপেন্স 50 লাখ চার্জ করবে। বাট ট্যাক্স যখন আমরা কম্পিটিশন করব তখন সেখান থেকে আমরা কতখানি অ্যাডমিসেবল ক্লেম করতে পারবো? 15 লাখ। বাট এটা যদি হয় ব্যাংকের লোন তাহলে কোনো অসুবিধা নাই। ব্যাংক থেকে আপনি যত লোন নেন ওই লোনের ইন্টারেস্ট হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, টোটাল অ্যামাউন্ট ইজ অ্যাডমিসেবল। ব্যাংক থেকে যদি আপনি 10 কোটি টাকা লোন নিয়ে এর এগেনস্টে 10% রেটে 1 কোটি টাকা আপনি ইন্টারেস্ট এক্সপেন্স দেন, পুরোটাই আপনার অ্যাডমিসেবল। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন বিজনেস পারপাসের লোন হয়, মানে মালিকের পার্সোনাল লোনের ইন্টারেস্ট কিন্তু বিজনেসের এক্সপেন্স হিসেবে ক্লেম করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমি সেকশন 54। সেকশন 54 একটু ও এই আইনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হয়তো প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে বা কোম্পানি অ্যাসেসমেন্টের সময় আমাদের একটু প্র্যাকটিক্যালি এটা দেখা যায়, হয়তো এক্সাম্পলে ইমপ্লিকেশন কম। আমি একটু এটা রিড আউট করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো জেনারেল কন্ডিশন ফর অ্যাডমিসেবল এক্সপেন্স আন্ডার সেকশন 54। একটু আগে আমরা কি বলেছি যে বিজনেস পারপাসে যে খরচ করবেন সেটা অ্যাডমিসেবল হবে, তাই না? বাট সেকশন 54 এ বলা হয়েছে আহ, আপনি যে এক্সপেন্স গুলি চার্জ করেছেন, ট্যাক্স অথরিটি দেখবে যে আপনার এক্সপেন্স গুলি বিজনেস ইনকাম জেনারেটের জন্য করা হয়েছে কিনা, এগুলি ক্যাপিটাল ইন নেচার কিনা, অথবা আপনার এক্সপেন্স গুলি জাস্টিফাইড কিনা। লেটস সে
আপনার টোটাল সেলস দেখিয়েছেন 50 লাখ টাকা। হাউএভার আপনি ফরেন ট্রাভেল এক্সপেন্সে বুক করেছেন 4 কোটি টাকা, যেটা খুবই মেবি ইট কুড বি আনজাস্টিফাইড। আপনি হয়তো আপনার পার্সোনাল ফরেন ট্রাভেল কিংবা আদার্স কোনোভাবে হচ্ছে বিজনেস লস দেখানোর জন্য এই ধরনের এক্সপেন্স আর্জ করেছেন। সো ট্যাক্স অথরিটি যদি মনে করে যে আপনার বিজনেসের তুলনায় এই এক্সপেন্সটা আনজাস্টিফাইড, তখন কিন্তু ট্যাক্স অফিস আপনার আনজাস্টিফাইড এক্সপেন্স কি ইনঅ্যাডমিসিবল করে দিতে পারে। এটাই হচ্ছে সেকশন 54 এর মূল কথা। যে সেকশন 54 এ বলা হচ্ছে আমরা যে এক্সপেন্স গুলি সার্চ করছি, ট্যাক্স অফিস দেখবে এটা বিজনেস পারপাসে হয়েছে কিনা, এটা ক্যাপিটাল নেচারের কিনা, কিংবা এটা জাস্টিফাইড কিনা। যদি এগুলি প্রভিশন গুলি ফুলফিল না করে, তাহলে এক্সপেন্স গুলি ইনঅ্যাডমিসিবল হবে। ওকে, এবার আসি আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট সেকশন, দ্যাট ইজ সেকশন 55। তো সেকশন 55 হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট ইনঅ্যাডমিসিবল অ্যান্ড পার্শিয়ালি ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স। এখানে সেকশন 55 আমরা তো একটু আগে ধরেন এবিসি লিমিটেড কোম্পানির কথা বলেছি, ওদের রেভিনিউ 20 লাখ, এক্সপেন্স 17 লাখ। এই যে 17 লাখ টাকার এক্সপেন্স, এইখানে একটু আগে আমরা কি কি বলেছি, আইটেম ওয়াইজ বলেছি যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড হচ্ছে ডিসক্লোজ প্রফিটের 5%, ডেপ্রিসিয়েশন ও যাই সার্চ করুক এটা আমার আবার ট্যাক্স ডেপ্রিসিয়েশন সার্চ করতে হবে, ব্যাড ডেপ্টের প্রভিশন নিলে হবে না, ব্যাড ডেপ্ট রাইট অফ করতে হবে, ব্যাংক ইন্টারেস্ট বিজনেস পারপাসে নেওয়া হলে অ্যাডমিসিবল, বাট গ্রুপ বা রিলেটেড পার্টি থেকে নিলে 15 লাখ টাকা পর্যন্ত admit। এই আলোচনাগুলি আমরা করেছি। আর এরপরে বলেছি বিজনেস পারপাসে যে কোনো এক্সপেন্স অ্যাডমিসিবল। বাট সেকশন 55 এ এসে আমাদেরকে আবার বলতেছে না, বিজনেস পারপাসে সব এক্সপেন্স অ্যাডমিসিবল হলেও যদি এই এক্সপেন্স গুলি নির্মুক্ত খাতে পড়ে, তাহলে সেটা হয় পুরোপুরি ইনঅ্যাডমিসিবল হবে, কিংবা এটা পার্শিয়ালি ইনঅ্যাডমিসিবল হবে। তাহলে আমরা এখন দেখবো যে কোন এক্সপেন্স গুলি কমপ্লিটলি ইনঅ্যাডমিসিবল আর কোনগুলি পার্শিয়ালি ইনঅ্যাডমিসিবল। প্রথমে আসি আমরা 1 নম্বর মানে ক, 55 এর কতে বলা হচ্ছে যদি কোনো এমপ্লয়িকে ট্যাক্স ডিডাকশন না করে স্যালারি দেয়া হয়, তাহলে এটা ইনঅ্যাডমিসিবল হবে। একইভাবে যে কোনো পেমেন্ট করার সময় অ্যাট সোর্সে যদি ট্যাক্স ডিডাক্ট না করে পেমেন্ট করা হয়, তাহলে এটা ইনঅ্যাডমিসিবল হবে। ঠিক আছে? দেন হচ্ছে আপনি যদি কোনো পার্টনারশিপ বিজনেসের, এটা আমরা অলরেডি বলেছি, পার্টনারশিপ বিজনেসের কোনো পার্টনারকে কোনো স্যালারি, রেমুনারেশন, ইন্টারেস্ট অথবা কমিশন দিয়ে থাকে, তাহলে এটা ইনঅ্যাডমিসিবল হবে। তবে পার্টনারশিপ বিজনেসের পার্টনার ছাড়া ওই বিজনেসের যদি কোনো এমপ্লয়িকে কোনো ধরনের স্যালারি কমিশন দেওয়া হয়, সেটা কিন্তু অ্যাডমিসিবল। কার জন্য ইনঅ্যাডমিসিবল? পার্টনারশিপ বিজনেসের কার স্যালারি ইনঅ্যাডমিসিবল? পার্টনারদের। শুধুমাত্র পার্টনারের স্যালারিটা ইনঅ্যাডমিসিবল। একইভাবে একটা কোম্পানি শেয়ার হোল্ডার ডিরেক্টরদেরকে যদি কোনো ডিসকাউন্ট অথবা কমিশন দেওয়া হয়, সেটা ইনঅ্যাডমিসিবল। বাট শেয়ার হোল্ডার ডিরেক্টরদের যদি কোনো রেমুনারেশন দেওয়া হয়, সেটা কিন্তু অ্যাডমিসিবল। ঠিক আছে? whereas পার্টনারশিপ ফার্মের পার্টনারদেরকে দিলে ইনঅ্যাডমিসিবল, বাট শেয়ার হোল্ডার মানে কোম্পানি শেয়ার হোল্ডার ডিরেক্টরকে যদি কোনো রেমুনারেশন দেওয়া হয়, সেটা অ্যাডমিসিবল। বাট রেমুনারেশন দেওয়ার সময় অ্যাট সোর্সে ট্যাক্স কাটতে হবে। বাট এই শেয়ার হোল্ডার ডিরেক্টরদেরকে যদি ডিসকাউন্ট আর কমিশন দেওয়া হয়, সেটা আবার ইনঅ্যাডমিসিবল হবে। আচ্ছা, একটু আগে আমরা বলেছি যে এমপ্লয়ীদেরকে স্যালারি দেওয়ার সময় অ্যাট সোর্সে ট্যাক্স কাটতে হবে। ট্যাক্স কাটলে সেটা অ্যাডমিসিবল হবে, ট্যাক্স না কাটলে সেটা ইনঅ্যাডমিসিবল হবে। লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি, যিনি সিইও, ওনার অ্যানুয়াল প্যাকেজ হচ্ছে 1,20,00,000 টাকা। কত টাকা? 1,20,00,000, এবং কোম্পানি অ্যাট সোর্সে ট্যাক্স কাটেন। ট্যাক্স কেটে ওই সিইও কে দেয়া হয়। তাইলে কি পুরো 1,20,00,000 টাকা অ্যাডমিসিবল হবে? হ্যাঁ? না। এখানে বলা হচ্ছে এই যে কোনো এমপ্লয়িকে স্যালারি দেওয়ার সময় দেখতে হবে স্যালারির এখানে কোনো পারকুইজিট বেনিফিট আছে কিনা। যদি এই এমপ্লয়ির পারকুইজিট বেনিফিট 10 লাখ টাকা এক্সিড করে, তাহলে ওই এক্সেস পারকুইজিটটি ইনঅ্যাডমিসিবল হবে। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ পারকুইজিট বেনিফিট? পারকুইজিট বেনিফিট হচ্ছে কোনো এমপ্লয়ির বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন, অ্যাডভান্স স্যালারি, দেন হচ্ছে আপনার এরিয়ার স্যালারি, এই আইটেমগুলি ছাড়া আদার্স যে স্যালারি বেনিফিট আছে সেটাকে বলা হয় পার্কুইজিট বেনিফিট। তাহলে বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, এরিয়ার, অ্যাডভান্স বা প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ি কন্ট্রিবিউশন ছাড়া আদার আইটেম কি কি আছে?
কেউ বলবেন আদার আইটেম গুলি কি? আদার আইটেম গুলি কি? জি, দেন হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, সার্ভেন্ট অ্যালাউন্স অথবা এনি আদার অ্যালাউন্স যদি দেওয়া হয় সেটাকে বলা হবে আপনার পারকুইজিট বেনিফিট। তো কোনো এমপ্লয়ির পার এই যে এই সিইও কে যে 1,20,00,000 টাকা দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে ওনার বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস এবং ওনার প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশনের অ্যামাউন্ট 70 লাখ। আর ওনার আদার্স যে বেনিফিট, যে হাউস রেন্ট, মেডিকেল, এন্টারটেইনমেন্ট, ওনার কনভেন্স, এইগুলির অ্যামাউন্ট হচ্ছে 50 লাখ। তাহলে ওনারে পারকুইজিট বেনিফিট দিচ্ছে 50 লাখ। এই 50 লাখ টাকা দেওয়ার কারণে কি হচ্ছে, এর কিন্তু পারকুইজিট 10 লাখের অ্যাক্সেস কত যাচ্ছে, 40 লাখ। এই পুরো 40 লাখ ইনঅ্যাডমিসেবল হয়ে যাবে। বুঝা যাচ্ছে? অ্যাক্সেস পারকুইজিটের। জি। এমপ্লয়ি শেয়ার স্কিম, হ্যাঁ, এমপ্লয়ি শেয়ার স্কিমও পারকুইজিট এলিমেন্টের মধ্যে পড়বে। ওটা তো বেসিক স্যালারি ফেস্টিভ্যালের মধ্যে পড়ছে না। বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল, দেন হচ্ছে আপনার লিভ এনক্যাশমেন্ট, এরিয়া স্যালারি, অ্যাডভান্স স্যালারি ছাড়া আদার্স যত বেনিফিট থাকবে সবই পারকুইজিট বেনিফিট হবে। সো শেয়ার স্কিম যদি দেওয়া হয় এটাও কিন্তু কি হবে, এটা আপনার পারকুইজিট বেনিফিট হবে। আচ্ছা, পূর্বের আইনে দেখবেন নিখিল চন্দ্র শীলের বইতে ইনসেনটিভ বোনাসের জন্য এখন কিন্তু অ্যাডমিসিবল লিমিট বের করা। বাট মনে রাখবেন ইনসেনটিভ বোনাসের জন্য নতুন আইনে কোনো ধরনের আলাদা প্রভিশন নেওয়া হয়নি। রেদার দেন ইনসেনটিভ বোনাসকে পারকুইজিটের সাথে অ্যাড করা হয়েছে। আগের আইনে কিন্তু ইনসেনটিভ বোনাস ছিল নন পারকুইজিট এলিমেন্ট। এখনকার নতুন আইনে পারকুইজিটকে কি করা হয়েছে, তার ইনসেনটিভ বোনাসকে কি করা হয়েছে, পারকুইজিটের সাথে নেওয়া হয়েছে। আর ইনসেনটিভ বোনাসের জন্য এখন আর কিন্তু আলাদা করে কোনো অ্যাডমিসিবল লিমিট দেয়া নাই। আচ্ছা, তারপরে আসি আমরা কোনো নন রেসিডেন্টকে যদি কোনো ব্রোকারেজ কমিশন দেওয়া হয় এবং কমিশন দেওয়ার সময় যদি আউটসোর্সে ট্যাক্স কাটা না হয় তাহলে সেটা কিন্তু ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স হবে। ওকে, এরপরে আসি প্রি স্যাম্পল। দেখবেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রি স্যাম্পল দেওয়ার একটা প্রথা আছে। তো কোম্পানিগুলি যে প্রি স্যাম্পল দেয়, ধরছে এবিসি লিমিটেড কোম্পানি, এটা একটা ফুড ইন্ডাস্ট্রি। তো ওরা কি করতেছে, বিভিন্ন ইভেন্টে গিয়ে ফ্রি ফুড ডিস্ট্রিবিউট করে বা ওদের সাপ্লায়ারদেরকে কিংবা ডিলারদেরকে ফ্রি স্যাম্পল পাঠায়। তো এই যে ফ্রি স্যাম্পল যেটা দিচ্ছে, লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি, ওদের টোটাল একটু আগে আমরা বলেছি টার্নওভার হচ্ছে, সেলস হচ্ছে 20 লাখ টাকা। আর ওরা কি করছে, ফ্রি স্যাম্পল দিয়ে রাখছে ওরা 30,000 টাকা। তাইলে ওরা যে ফ্রি স্যাম্পল যেটা দিয়েছে, ওই ফ্রি স্যাম্পল তো আমরা এক্সপেন্স হিসেবে সার্চ করেছি, বাট যখন আমরা ট্যাক্স কম্পিটিশন করতে আসছি তখন আইন বলছে যে ফ্রি স্যাম্পল যদি দেয়া হয় এবং এরা যদি ফুড, কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ ইন্ডাস্ট্রিতে পড়ে, এদের টার্নওভার, টার্নওভার মানে কি, সেলস, 5 কোটি টাকা সেলস পর্যন্ত ফ্রি স্যাম্পলের অ্যালাউবল লিমিট হচ্ছে 1%। 5 কোটি থেকে 10 কোটি টাকা সেলস এর জন্য প্রি স্যাম্পলের অ্যালাউবল লিমিট হচ্ছে 0.5%। এবং 10 কোটির অ্যাক্সেস ফ্রি স্যাম্পলের টার্নওভারের জন্য ফ্রি স্যাম্পলের অ্যালাউবল লিমিট হচ্ছে 0.25%। এবিসি লিমিটেড কোম্পানি একটা ফুড কোম্পানি, যাদের সেলস হচ্ছে 20 লাখ টাকা, ওরা ফ্রি স্যাম্পল দিয়েছে 30,000 টাকা। তাহলে এদের জন্য অ্যাডমিসেবল প্রি স্যাম্পলের এক্সপেন্স কত হবে, 20 লাখ টাকার 1%, সরি, 20 লাখ টাকার 1% আসে কত, 20,000 অ্যারাউন্ড, তাই না? ওরা দিয়েছে কত, 30,000, তার মানে 10,000 টাকা ইনঅ্যাডমিসেবল হয়ে যাবে। সো এটা কিন্তু একটা হবে কি স্ল্যাব রেটে। এখন লেটস সে এই কোম্পানি আর অ্যানুয়াল সেলস হচ্ছে 12 কোটি টাকা। তাহলে আমরা এখানে অ্যাডমিসেবল অ্যামাউন্টটা কিভাবে বের করতাম, প্রথম 5 কোটি টাকার জন্য 1%, পরের 5 কোটি টাকার জন্য 0.5%, বাকি যে আপনার 5 কোটি টাকা, সরি 2 কোটি টাকা, ওইটার জন্য আমরা কত নিতাম, 0.25%। তো এইভাবেই কিন্তু আমাদের আহ বের করতে হবে, ফ্রি স্যাম্পলটা আমাদের বের করতে হবে।
আচ্ছা, এরপরে আসি আমরা, এটা তো বললাম যে স্পেসিফিকলি তিনটা ইন্ডাস্ট্রির জন্য, ফুড, কসমেটিক্স এন্ড টয়লেট্রিজ এর জন্য। এই ফ্রি স্যাম্পল যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে দেয় তাহলে কিন্তু এটার লিমিট চেঞ্জ হয়ে যাবে। প্রথম 5 কোটি টাকার জন্য 2%, পরের 5 থেকে 10 কোটি টাকার জন্য 1%, এবং রিমেনিং অ্যামাউন্টের জন্য হবে আপনার 0.5%। আচ্ছা, আর এই চারটা ইন্ডাস্ট্রি ছাড়া অন্য ইন্ডাস্ট্রিতে যদি বিলং করে তাহলে আপনার ফ্রি স্যাম্পলের লিমিট কি হবে? প্রথম 5 কোটি টাকার জন্য 0.5%, পরবর্তী 5 থেকে 10 কোটি টাকার জন্য 0.25%, এবং রিমেনিং অ্যামাউন্টের জন্য হচ্ছে 0.1% রেটে অ্যাডমিসেবল হবে। আচ্ছা, এরপরে আসি আমরা এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। তো এবিসি লিমিটেড কোম্পানি ওরা কিন্তু অ্যাকচুয়ালি যা এন্টারটেইনমেন্টের জন্য খরচ করেছে পুরোটাই ওদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সার্চ করেছে। বাট ট্যাক্স আইনে আমাদের অ্যাকচুয়াল এন্টারটেইনমেন্ট কিন্তু অ্যালাউ করবে না। আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে দেখতে হবে যে এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে আমার ট্যাক্সেবল বিজনেস ইনকাম কত। এন্টারটেইনমেন্ট একজন সার্চ করার আগে যে ট্যাক্সেবল বিজনেস ইনকাম থাকবে এইটার প্রথম 10 লাখের উপর 4%, এবং রিমেনিং অ্যামাউন্টের উপর হবে 2%। তো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, লেটস সে এবিসি লিমিটেড কোম্পানির আপনার আহ, ওদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অনুযায়ী ওদের প্রফিট ছিল কত টাকা, 3 লাখ টাকা। আর ওরা এন্টারটেনমেন্ট এক্সপেন্স হিসেবে সার্চ করেছে ধরেন 35,000 টাকা। বাট আমরা আবার কি করছি, অ্যাডজাস্টমেন্ট করছি, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি, ট্যাক্স ডেপ্রিসিয়েশন, সরি অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যোগ করেছি, ট্যাক্স ডেপ্রিসিয়েশন আমরা বাদ দিলাম, ব্যাড ডেট এবং আদার সব কিছু কম্পিটিশন করার পরে দেখি যে এন্টারটেনমেন্ট সার্চ করার আগে ওদের ট্যাক্সেবল বিজনেস ইনকাম আসছে 3,20,000 টাকা। কত টাকা? 3,20,000 টাকা। এই 3,20,000 টাকার উপর আমাদের এখন অ্যালাউবল এন্টারটেনমেন্ট এক্সপেন্স কত হবে? এই 3,20,000-এর 4%। কেন আমরা বলছি 10 লাখ টাকা পর্যন্ত হবে 4 লাখ, 4%, যেহেতু 3,20,000 10 লাখ থেকে কম, তাহলে এটার জন্য অ্যালাউবল রেট হচ্ছে 4%। তাহলে 3,20,000-এর 4% কত আসবে? হ্যাঁ, 12,800 টাকা। আর ওরা কত খরচ করেছে? 35,000 টাকা। তাহলে এখান থেকে ইনঅ্যাডমিসেবল হবে 35,000 মাইনাস 12,800, তার মানে হচ্ছে 12,000, 17,200 টাকা হচ্ছে ওদের জন্য, নাকি 16,200 টাকা হবে ওদের জন্য ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স, তাই তো? আচ্ছা, এরপরে আসি আমরা পরের আইটেমটা। একটু আগে আমরা সেকশন 49-এ বলেছি বিজনেস পারপাসে যদি কোনো রেন্ট নেওয়া হয় তাহলে ওই রেন্টটা হবে অ্যাডমিসেবল এক্সপেন্স। কিন্তু আমরা যেটা জানি আইফারএস 16 অনুযায়ী এখন কিন্তু কোনো অ্যাসেট যদি লিজ বা রেন্ট নেওয়া হয় এবং এটা যদি সিগনিফিক্যান্ট ভ্যালুর হয় এবং এই রেন্টাল এগ্রিমেন্ট যদি 3 বছরের বেশি হয় তাহলে আমরা এখন এটাকে ডিরেক্টলি রেন্ট হিসাবে সার্চ না করে রাইট অফ ইউজ অ্যাসেট হিসাবে আমাদের ব্যালেন্স শিটে একদিকে অ্যাসেট অন্যদিকে আমরা লাইবিলিটি হিসেবে সার্চ করি, তাই না? তো আইফারএস 16-এ 2020 সাল থেকে কিন্তু আমরা আহ, যখন এফএসটা করি বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করি আমরা এখন কিন্তু লিজের জন্য বা রেন্টের জন্য ডিরেক্টলি এক্সপেন্স সার্চ না করে একদিকে আমরা রাইট অফ ইউজ অ্যাসেট এবং এটার অ্যামোর্টাইজেশন, এবং অন্যদিকে আমরা লাইবিলিটি ফর লিজ অ্যাসেট এবং এই লিজ অ্যাসেটের ফাইন্যান্সার্স আমরা সার্চ করি। বাট ট্যাক্সের যখন আমরা আবার কম্পিটিশন করব আমাদেরকে কিন্তু আবার সাবেক নিয়মে ফিরে যেতে হবে। ট্যাক্সে আসলে আমাদের প্রথমে কি করতে হবে? এই লিজের যে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স আছে এটাকে অ্যাড ব্যাক করতে হবে, দেন লিজের যে ফাইন্যান্স এক্সপেন্স আছে এটাকেও আমাদের অ্যাড ব্যাক করতে হবে, এবং আমরা যে অ্যাকচুয়াল যে রেন্টাল পেমেন্ট যেটা আমরা পে করছি সেটা আমাদের অ্যাডমিসেবল হবে। তো আইফআরএস 16 এর জন্য আমাদের কি করতে হবে আমি আবার বলছি, রাইট অফ ইউজ অ্যাসেটের যে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স এটা অ্যাড ব্যাক হবে, দেন রাইট অফ ইউজ অ্যাসেটের জন্য যে ফাইন্যান্স চার্জ হবে সেটা বা ইন্টারেস্ট এক্সপেন্স হবে সেটা অ্যাড ব্যাক হবে, এবং অ্যাকচুয়াল যে রেন্টাল এক্সপেন্স সেটা অ্যাডমিসেবল হবে। ওকে, তারপরে আসি রয়্যালটি, টেকনিক্যাল সার্ভিস ফি, টেকনিক্যাল নো হাউ ফি বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি। এই সব যদি কোনো এই রিলেটেড কোনো এক্সপেন্স থাকে এই 3 খাতে বা এই 4 খাতে যে টোটাল এক্সপেন্স হবে এই টোটাল এক্সপেন্স গুলির জন্য অ্যালাউবল লিমিট হবে ডিসক্লোজ প্রফিটের 10%। লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি
2022-23-এ রয়্যালটি, টেকনিক্যাল নো হাউ ফি এবং টেকনিক্যাল সার্ভিস ফি তিনটা মিলে টোটাল পেমেন্ট করেছে ওরা 3,20,000 টাকা, যেখানে ওদের ডিসক্লোজ প্রফিটই হচ্ছে 3 লাখ টাকা। তাহলে এদের জন্য অ্যাডমিজেবল লিমিট কত হবে? 3 লাখ টাকার 10%, তাই না? 30,000 টাকা। আর ওরা তিন খাতের পেমেন্ট করেছে কত? 3,20,000। সো ওদের ইনঅ্যাডমিজেবল হচ্ছে 3,20,000 মাইনাস 30,000, মানে 2,90,000 ওদের এই খাতে ইনঅ্যাডমিজেবল এক্সপেন্স হবে। আচ্ছা, এবার আসি আমরা পরেরটা। একটু আগে আমি বলেছি যে স্যালারি স্যালারি পেমেন্ট করার সময় এক সোর্সে ট্যাক্স কাটতে হবে এবং পারকুইজিট বেনিফিট 10 লাখের বেশি হলে ইনঅ্যাডমিসেবল হবে। বাট এর পরে যেটা বলা হচ্ছে, স্যালারি যদি আপনি ট্যাক্স কাটেন এবং এক্সেস পারকুইজিট ইনঅ্যাডমিসেবল হয়, হোয়াট এভার যাই হোক না কেন, এই স্যালারিটা আবার ব্যাংকিং চ্যানেলে দিতে হবে। ব্যাংকিং চ্যানেলে যদি স্যালারিটা পেমেন্ট করা না হয়, তাহলেও এই স্যালারিটা ইনঅ্যাডমিসেবল হবে। এখন ব্যাংকিং চ্যানেলের পেমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? আইদার ক্রস চেকে দেয়া, অথবা ব্যাংক থেকে ডিরেক্টলি ট্রান্সফার করা, অথবা এমএফএস, বিকাশ, নগদ বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও যদি পেমেন্ট করা হয়, সেটাকে ব্যাংকিং চ্যানেলের পেমেন্ট বলা হবে। আচ্ছা, রেন্টের যখন পেমেন্ট হবে, আপনি যদি 2 টাকাও রেন্ট পেমেন্ট করেন, এক তো এটা কোম্পানি হলে বা উইথহোল্ডিং এন্টিটি হলে অ্যাট সোর্সে 5% রেটে ট্যাক্স কাটতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে রেন্টের পুরো টাকাটা ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে। রেন্ট যদি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট না করা হয়, তাহলে রেন্ট কিন্তু ইনঅ্যাডমিসেবল হবে। আচ্ছা, তাহলে স্যালারি, রেন্ট, এই দুটো ছাড়া অন্য যে পেমেন্ট গুলি আছে, অন্য পেমেন্ট গুলি 50,000 টাকা পর্যন্ত আপনি ক্যাশে পেমেন্ট করতে পারবেন। আর যখনই 50,000 টাকা এক্সিড করবে, এটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে আপনাকে পেমেন্ট করতে হবে। আর না হলে কি হবে? আর না হলে এটা ইনঅ্যাডমিসেবল হবে। আচ্ছা, একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? র মেটেরিয়াল যদি পারচেস করেন, আপনি ক্যাশ পেমেন্ট করতে পারবেন। আর 5 লাখ টাকার বেশি যদি র মেটেরিয়ালের পার্সেসের পেমেন্ট আপনি করেন, তাহলে সেটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে আপনাকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে পেমেন্টের বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার। কি বলেছি? স্যালারি এবং রেন্ট, আপনি 2 টাকাও যেটাই আপনি পেমেন্ট করেন না, রেন্ট ছাড়া অন্য কোনো পেমেন্ট 50,000 টাকা পর্যন্ত ক্যাশ পেমেন্ট করা যাবে। আর 50,000 টাকার বেশি হলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে। আর সর্বশেষ যেটা বলেছি, এটা যদি হয় আমাদের র মেটেরিয়ালের পার্সেস, তাহলে র মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশ পেমেন্ট করতে পারবো। যে কেউ কিছু বলছেন? সিঙ্গেল ট্রানজেকশন। আচ্ছা, এরপরে আসি আমরা ওভারসিজ ট্রাভেলিং। তো যদি কোনো এন্টিটি বিজনেসের ওভারসিজ ট্রাভেলিং থাকে, দেখেন ট্রাভেলিং এর কিন্তু দুটো ভাগ, একটা হচ্ছে লোকাল ট্রাভেলিং আর একটা হচ্ছে ওভারসিজ ট্রাভেলিং। লোকাল ট্রাভেলিং আপনি যতই করেন সেখানে কোনো কি নাই, লিমিট নেই। বাট ওভারসিজ ট্রাভেলিং যদি আপনি এক্সপেন্স হিসেবে ক্লেম করেন, এখানে অ্যালাউবল লিমিট হচ্ছে ডিসক্লোজ টার্নওভারের 0.5% পর্যন্ত। তবে নতুন আইনে একটা প্রোভাইসো দেয়া আছে। কি বলা হয়েছে? নতুন আইনে বলা হচ্ছে, এই ওভারসিজ ট্রাভেলিংটা যদি জাস্টিফাইড হয় বা রেশনাল হয়, কিংবা এটা গভর্নমেন্টকে কোনো সার্ভিসের জন্য ওভারসিজ ট্রাভেলিং দেওয়া হয়, তাহলে সেখানে লিমিট অ্যাপ্লিকেবল হবে না। আপনার অ্যাকচুয়াল যে পেমেন্ট আপনি করেছেন, পুরোটাই আপনার জন্য অ্যাডমিসেবল হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আসি আমি এই 0.5%-এ, সেটা হচ্ছে প্রমোশনাল এক্সপেন্স। প্রমোশনাল এক্সপেন্স এর ক্ষেত্রেও বলা হচ্ছে যে প্রমোশনাল এক্সপেন্সটা অ্যাডমিসেবল হবে ডিসক্লোজ প্রফিটের 0.5% পর্যন্ত। তবে এখানে একটু বলে রাখি, প্রমোশনাল এক্সপেন্স এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, অলদো ইট সাউন্ড সিমিলার, বাট দিস আর টু ডিফারেন্ট থিং। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আপনার কোম্পানির পাবলিসিটির জন্য যদি কোনো বিজ্ঞাপন দিয়ে থাকেন, বিলবোর্ড আপনি দেন, তাহলে সেটাকে আমরা বেসিক্যালি বলি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। আর প্রমোশন হচ্ছে কোম্পানির প্রচারণার জন্য আপনি যদি কোনো ক্যাশ অথবা নন ক্যাশ বেনিফিট দিয়ে থাকেন, তাহলে সেটাকে আমরা বলবো প্রমোশনাল এক্সপেন্স। আর এই প্রমোশনাল এক্সপেন্স এর ক্ষেত্রে, ধরেন আপনি একটা কুপন দিয়েছেন, বললেন যে আমার এই আইটেম কিনলে আপনাকে একটা কুপন দেওয়া হবে,
এই কুপনে একটা লটারি হবে, লটারি থেকে আপনি এই প্রাইজ গুলি পাবেন। এগুলি হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটি। বাট আপনি যদি খবরের কাগজ বা বিলবোর্ড কিংবা টিভিসি করেন, সেটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। সো অলদো অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ টুল অফ প্রমোশন, বাট ট্যাক্সে আমরা এটাকে আলাদা আলাদা করেই দেখি। তো যদি আমাদের কোনো প্রমোশন এক্সপেন্স দেয়া থাকে, তাহলে সেটার জন্য আমরা অ্যালাউবল লিমিট রাখবো আমাদের ডিসক্লোজ টার্নওভারে 0.5% পর্যন্ত। আর একটা আইটেমে একটু আমি বলবো, এই যে টেকনিক্যাল নো হাউ ফি রয়্যালটির মতো, সেটা হচ্ছে যদি কোনো এনটিটি হেড অফিস এক্সপেন্স অথবা ইন্টার গ্রুপ এক্সপেন্স ক্লেম করে থাকে, এটা বেসিক্যালি ফরেন কোম্পানিগুলির জন্য। বাংলাদেশে যদি কোনো ফরেন কোম্পানি বা সাবসিডিয়ারি থাকে বা লিয়াজুন অফিস থাকে, ব্রাঞ্চ অফিস থাকে, ওরা যদি ওদের বুকস অফ অ্যাকাউন্টসে কোনো হেড অফিস এক্সপেন্স অথবা ইন্ট্রা গ্রুপ এক্সপেন্স সার্চ করে, এই ধরনের এক্সপেন্সের জন্য অ্যালাউবল লিমিট হবে ডিসক্লোজ প্রফিটের 10% পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সেকশন 55 অনুযায়ী ইনঅ্যাডমিসিবল অ্যাকশন। আমি একটু সামারি করে বলি সেকশন 55 এর যেগুলি আছে। হ্যাঁ, এতক্ষণ তো আমি বললাম। প্রথমে আমি কি বলেছি, যে স্যালারি দেওয়ার সময় আর্টসোর্সে ট্যাক্স কাটতে হবে। 2 নাম্বার আমি বলেছি স্যালারি যাই দেন না কেন ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে। 3 নাম্বার আমি বলেছি যে স্যালারি যদি পারকুইজিট বেনিফিট 10 লাখ টাকার বেশি হয়, তাহলে এটা ইনঅ্যাডমিসিবল হবে। রেন্টের ক্ষেত্রে বলেছি রেন্ট আপনি যাই দিবেন এটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে দিতে হবে, এবং এটা বিজনেস পারপাসে দিতে হবে। রেন্ট দেওয়ার সময় আউটসোর্সে ট্যাক্স কাটতে হবে। অন্য কোনো পেমেন্টের ক্ষেত্রে বলেছি অন্য কোনো পেমেন্ট দেওয়ার সময় অবশ্যই এটা ব্যাংকিং চ্যানেল, সরি, অবশ্যই আউটসোর্সে ট্যাক্স কাটতে হবে। এক, দুই হচ্ছে অন্য কোনো পেমেন্ট যদি 50,000 টাকার বেশি হয়, তাহলে এটা ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে। আর এটা যদি র মেটেরিয়াল পার্চেসের পেমেন্ট হয়, তাহলে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশ পেমেন্ট করা যাবে। 5 লাখের বেশি হলে আপনি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে র মেটেরিয়ালের পেমেন্টের। আচ্ছা, বাকি আইটেমগুলো একটু আমরা আসি। দেন আমরা বলেছি যে আমাদের ফ্রি স্যাম্পলের কথা বলেছি। ফ্রি স্যাম্পলে আবার কিন্তু ইন্ডাস্ট্রি আছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা বলেছি প্রথম 5 কোটি টাকা পর্যন্ত আপনার 2%। দেন আমরা বলছি ফুড কসমেটিক্স অ্যান্ড টয়লেটিস ইন্ডাস্ট্রি প্রথম 5 কোটি টাকা সেলস এর জন্য। এটা কিন্তু ডিসক্লোজ প্রফিট না। ওরা যে প্রফিট এন্ড লস স্টেটমেন্টে সেল দেখাবে, ওই সেলস এর ফুড কসমেটিক্স এবং টয়লেট্রিজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডিসক্লোজ টার্নওভার বা সেলস এর 1%। আর এই 4টা ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড টয়লেট্রিজ ছাড়া এবং কসমেটিক্স, এই 4টা ইন্ডাস্ট্রি ছাড়া অন্য ইন্ডাস্ট্রি হলে আপনার যে প্রথম 5 কোটি টাকা সেলস এর উপর ডিসক্লোজ টার্নওভারে 0.5% হচ্ছে অ্যাডমিসিবল লিমিট হবে। আচ্ছা, দেন আমরা বলেছি যে ওভারসিজ ট্রাভেলিং। ওভারসিজ ট্রাভেলিং এর জন্য আমরা বলছি যে ওদের যে ডিসক্লোজড টার্নওভার থাকবে, এই টার্নওভারের 0.5% পর্যন্ত অ্যাডমিসেবল হবে। তবে যদি ওভারসিজ ট্রাভেলিংটা জাস্টিফাইড হয় বা গভর্নমেন্টকে সার্ভিস প্রোভাইডের জন্য দেওয়া হয়, তাহলে যা খরচ করবে পুরাটাই অ্যাডমিসেবল হবে। আরেকটা আমরা বলেছি প্রমোশনাল এক্সপেন্স। প্রমোশনাল এক্সপেন্সের ক্ষেত্রেও অ্যালাউবল লিমিটটা হচ্ছে ডিসক্লোজ টার্নওভারের 0.5%। এই 3টা জিনিস কিন্তু টার্নওভারের উপর। কোনটা কোনটা? প্রমোশনটা টার্নওভারের 0.5%, ওভারসিজ ট্রাভেলিংটা আপনার ডিসক্লোজ টার্নওভারের 0.5%, আর প্রি স্যাম্পলটাও কিন্তু টার্নওভারের উপর, যেখানে অবশ্যই ইন্ডাস্ট্রি আলাদা আছে। এরপরে আমরা কি বলেছি, যে রয়্যালটি, টেকনিক্যাল ফি, টেকনিক্যাল নো হাউ ফি, এই ধরনের যদি কোনো পেমেন্ট থাকে, তাহলে এটা ডিসক্লোজ প্রফিটের 10% হবে। ঠিক আছে? একইভাবে আমরা বলছি যে একটা ফরেন কোম্পানি যদি ওদের হেড অফিস এক্সপেন্স অথবা ইন্টার গ্রুপ এক্সপেন্স ক্লেম করে, এটাও হবে ওদের ডিসক্লোজ প্রফিটের 10% পর্যন্ত। আর একটা জিনিস আমরা বলেছি এন্টারটেইনমেন্ট এক্সপেন্স যদি থাকে, তাহলে এন্টারটেইনমেন্ট এক্সপেন্সের জন্য লিমিটটা হবে এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে যে প্রফিট, তার 10 লাখ টাকা পর্যন্ত 4%, এবং রিমেনিং অ্যামাউন্টের জন্য 2% রেটে সার্চ করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের সেকশন 55 এর মূল সামারি। তো আমি আর ইলস্ট্রেশন গুলি আর না যাই, যেহেতু আপনাদের এরপরেও আরেকটা ক্লাস আছে আর আমারও আর সময় খুব একটা বেশি নেই। আহ আমার আর 2 মিনিটের মতো সময় আছে। আমি একটু যাব আমাদের স্পেশাল বিজনেস ইনকাম আন্ডার সেকশন 46। স্পেশাল বিজনেস ইনকাম আন্ডার সেকশন 46 আমরা প্রথম স্কোপ অফ
সরি, স্কোপ অফ বিজনেস ইনকাম বলেছি সেকশন 45, আর এটার সাথে পরে যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল বিজনেস ইনকাম আন্ডার সেকশন 46। স্পেশাল বিজনেস ইনকামে কি বলা আছে আমি খুব কুইকলি একটু বলি। সেটা হচ্ছে আপনি কোনো একটা অ্যাসেট সেল করার পরে আমাদের দু ধরনের গেইন, একটা হচ্ছে রেভিনিউ গেইন আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। তো যেই রেভিনিউ গেইনটা হবে সেটা হবে আমাদের স্পেশাল বিজনেস ইনকাম, আর যেটা ক্যাপিটাল গেইন সেটা আমরা ক্যাপিটাল গেইনের আন্ডারে সার্চ করব। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। এসে আপনার একটা ইকুইপমেন্ট আছে, যে ইকুইপমেন্টের ট্যাক্সের রিটার্ন ডাউন ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা। আপনি এই ইকুইপমেন্টের অ্যাকুইজিশন প্রাইস হচ্ছে 3 লাখ টাকা, যেটা আপনি সেল করেছেন 3.5 লাখ টাকা। একটা ইকুইপমেন্ট কিনেছেন 3 লাখ টাকা, যেটার ট্যাক্সের রিটার্ন ডাউন ভ্যালু 2 লাখ, এবং আপনি এটাকে বিক্রি করেছেন 3.5 লাখ। তাহলে এখানে আপনার টোটাল গেইন কত? 3.5 লাখ মাইনাস ট্যাক্সের রিটার্ন ডাউন ভ্যালু 2 লাখ, টোটাল গেইন হচ্ছে 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা দুটো পার্ট, রেভিনিউ ইনকাম আর হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কত? ক্যাপিটাল গেইন হচ্ছে সেলিং প্রাইস মাইনাস অ্যাকুইজিশন প্রাইস। তাহলে ক্যাপিটাল গেইন হচ্ছে 50,000 আর রেভিনিউ গেইন হচ্ছে আপনার 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা হবে আমাদের স্পেশাল বিজনেস ইনকাম। ঠিক আছে? একইভাবে আপনার কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি কোনো ক্লেম পায়, ওই ক্লেমের যেটা রেভিনিউ গেইন হবে সেটা হবে স্পেশাল বিজনেস ইনকাম, আর যেটা ক্যাপিটাল গেইন হবে সেটা আমরা আপনি ক্যাপিটাল গেইনের আন্ডারে দেখো। লেটস সে আপনার যেই ইকুইপমেন্ট যেটার ট্যাক্সের রিটার্ন ডাউন ভ্যালু 2 লাখ টাকা এবং এটার অ্যাকুইজিশন প্রাইস হচ্ছে 3 লাখ টাকা, এটা আপনার ড্যামেজ হয়ে গেছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি রিকভারি পেয়েছেন 3,20,000। এখানে আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে 20,000, রেভিনিউ ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা স্পেশাল বিজনেস ইনকাম, আর 20,000 টাকা আপনি দেখাবেন কোথায়? সেটা আপনি দেখাবেন আপনার ক্যাপিটাল গেইনে। দেন যেটা বলা হচ্ছে আপনি যদি এক্সপোর্ট কোম্পানি ওদের যদি এক্সপোর্ট কোটা সেল বা ট্রান্সফার করে, তো এক্সপোর্ট কোটা সেল ট্রান্সফার করলে যে গেইনটা হবে সেটা স্পেশাল বিজনেস ইনকামে আমরা দেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কোম্পানির যে ইন্টারেস্ট এক্সপেন্স, এটা যদি 3 বছরের বেশি ওভার ডিউ হয়, আহ, সেটা কিন্তু আপনার স্পেশাল বিজনেস ইনকাম হিসাবে ট্রিট করা হবে। আপনি ইন্টারেস্ট এক্সপেন্স হিসাবে সার্চ করে লাইবিলিটি হিসাবে ফেলে রাখছেন, যেটা আপনি পেমেন্ট করেননি, 3 বছর পরে ইন্টারেস্টে কোনো লাইবিলিটি যদি থাকে সেটা আপনার স্পেশাল বিজনেস ইনকাম হবে। একইভাবে আপনার যে ট্রেডিং লাইবিলিটি আছে, যেটার জন্য যে বছর কিনেছেন ওই বছর এক্সপেন্স সার্চ করেছেন আর পেমেন্ট দেন নাই, লাইবিলিটিতে আছে। লাইবিলিটি 1 বছর, 2 বছর, 3 বছর যখন পার হয়ে যাবে, আপনার এই ট্রেডিং লাইবিলিটি গুলি নন পেমেন্টের জন্য 3 বছর পরে সেটা আপনার স্পেশাল বিজনেস ইনকাম হয়ে যাবে। ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে আসি ইমপ্লিকেশন অফ সেকশন 56। 56 এ কি বলছে? এই যে আমি মাত্র একটু আগে সেকশন 46 এ যে স্পেশাল বিজনেস ইনকামের কথা বলেছি, সেকশন 46 এর স্পেশাল বিজনেস ইনকাম এবং সেকশন 55 এ আমাদের যে এক্সপেন্স গুলি ইনঅ্যাডমিসেবল হয়েছে, ওই ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস এবং স্পেশাল বিজনেস ইনকাম, এই দুইটার উপর আমাদের রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। আমাদের ওভারঅল বিজনেসের যদি লসও হয়, বাট আমাদের যদি কোনো বিজনেস ইনকাম, স্পেশাল বিজনেস ইনকাম অথবা ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স আন্ডার সেকশন 46 সরি 55 কিছু থাকে, তাহলে আমাদের এই ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স এবং স্পেশাল বিজনেসের উপর করতে হবে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। আমি খুব ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো। লেটস সে আইটিএস কোম্পানি, একটা আইটিএস ইনফরমেশন টেকনোলজি এনাবলড সার্ভিস, ওদের কিন্তু 6 শিডিউল অনুযায়ী ইনকাম এক্সাম্পটেড। সো ওদের কিন্তু কোনো ইনকামের উপর ট্যাক্স নাই, বাট ওরা কি করছে, স্যালারি দেওয়ার সময় ট্যাক্স কাটে নাই 2 লাখ টাকা স্যালারি। হ্যাঁ, তারপরে হচ্ছে ওরা রেন্ট দিয়েছে ক্যাশ ক্যাশ পেমেন্টে, ওদের এন্টারটেইনমেন্ট থেকে ইনঅ্যাডমিসেবল হয়েছে আরো 20,000 টাকা। ওদের প্রি স্যাম্পল থেকে, ওদের তো আর প্রি স্যাম্পল নাই, ওদের ধরেন টেকনিক্যাল নো হাউ ফি থেকে আরো ইনঅ্যাডমিসেবল হয়েছে আরো 50,000 টাকা। তাহলে 2,30,000, 20,000, আরো 50, টোটাল কত? টোটাল আরো কিন্তু 3 লাখ টাকা ওদের ইনঅ্যাডমিসেবল। তো এই আইটিএস কোম্পানির ট্যাক্সেবল বিজনেস ইনকাম ছিল 6 লাখ। এই 6 লাখ টাকার উপর কিন্তু কোনো ট্যাক্স নাই, আর সেকশন 55 এ ওদের ইনঅ্যাডমিসেবল রয়েছে কত? 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার উপর এই কোম্পানির
রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। ওদের যদিও ইনকাম এক্সাম্পটেড, বাট এই 3 লাখ টাকা যেহেতু ওদের সেকশন 55 দিয়ে ইনঅ্যাডমিসেবল হয়েছে, এই 3 লাখ টাকার উপর ওদের রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। কিংবা ওদের এক ট্রেডিং লাইবিলিটি ছিল 20,000 টাকা, যেটা 3 বছরের মধ্যে পেমেন্ট করে নেয়, এই টাকাটার উপরও এদের রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। আরেকটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এটা অলরেডি আমি আহ, ওই লাস্ট আমাদের যে ঈদ ভ্যাকেশনের আগে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সে পড়েছি, এগুলি আমি আর বলবো না। আনএক্সপ্লেন ক্রেডিট কিংবা আপনার আহ, ওই যে শেয়ার ক্যাপিটালের টাকা যদি ব্যাংকিং চ্যানেলে না আসে, তাহলে এগুলি ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। এটা অবশ্য ইনকাম ফ্রম বিজনেস এর পার্টও না, তো আমি আর এগুলি নিয়ে আর বলছি না, এগুলি আমরা অলরেডি ডিসকাস করেছি। তো বাকি যে ডিসকাশন আছে আমরা এটা নেক্সট দিন শেষ করব। আমাদের মোটামুটি মেজর ডিসকাশন কিন্তু এখানেই শেষ, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে কি করব? জি বলেন। থার্ড শিডিউল নিয়ে একটা কথা বলেন।